আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের আবির্ভাব হয়েছে আজ। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব করা হয়েছে জাহিদ আহসানকে। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগে চতুর্থ বর্ষে এবং জাহিদ আহসান ইতিহাস বিভাগের মাস্টার্সে পড়াশোনা করছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এদিকে পদ বঞ্চিতরা সেখানে বিক্ষোভ করেছে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কিসের সংখ্যা লঘু, কিসের সংখ্যাগুরু। এদেশে যেই জন্ম নিয়েছে সেই এদেশের গর্বিত নাগরিক। নাগরিকদের ভাগ বাটোয়ারা কোনো ধর্ম বা দলের ভিত্তিতে করার পক্ষে নয় জামাতে ইসলামী। মেজরিটি বা মাইনরিটি বলেও কোনো কথা নেই। তিনি বলেন, জাতিকে বিভক্ত করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল পতিত স্বৈরাচারী সরকার। যে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, তারা মাথা সোজা করে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারে না। পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামাতের আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে জনসভায় তিনি এসব কথা বলেন। একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিবিরের কথা বলতো যে এত সুশৃঙ্খল একটি দল, মানবিক বাংলাদেশ গড়ার বিবেকের অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দেব না। ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে, যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন, আমি আল্লাহর উপর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি, তারা যাদেরকে মাইনরিটি বলতেন, এই ভাইদের সম্পদ, ইজ্জত এবং তাদের জীবনের উপর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তারা। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ করতে চায়। যখনই গণতন্ত্র হত্যা হয়েছে তখনই বিএনপি আপসহীন ভূমিকা রেখেছে। গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির বর্ধিত সভা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, এখন পূর্ণ গণতন্ত্রে ফেরার পালা, কিন্তু এখনও নির্বাচন নিয়ে গড়িমসি চলছে। সরকার ও নির্বাচন কমিশন কেন নির্বাচনের বিষয়ে এখনও কিছু বলছে না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। রিজভী আরও বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে ও জাতীয় ঐক্য ধরে রাখতে আলোচনা হবে বর্ধিত সভায়। এ সময় তিনি উল্লেখ করেন, বর্ধিত সভা শুরু হবে সকাল 10টায়। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে হরণ করা হয়েছে, তখন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারে বিএনপির আপসহীন ভূমিকার কথা আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন, নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর, কখনো মার্চ, এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট ডেট এখনও কেন তারা বলছেন না, সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে। জনগণকে নিজের হাতে আইন তুলে না নেবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারে হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। এর আগে ভোর রাতে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। রমজানে যাতে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাড়তি তদারকি থাকবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.খ.ম. খালিদ হোসেন। দুপুরে সিলেটে হাওড় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রমজান মাসে যাতে
নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এ ব্যাপারে আমরা সরকার অত্যন্ত সচেতন। এখানে পুলিশের আছেন, এসপি সাহেব আছেন, বিভাগীয় কমিশনার আছেন, ওনারা বাজার মনিটর করবেন। তো ব্যবসায়ী যারা আছেন তাদেরও আমরা সহযোগিতা কামনা করি। রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। দুপুরে সাজেক ভ্যালির রুইলুই পাড়া অগ্নিদুর্গত এলাকায় যান তদন্ত কমিটির আহ্বায়ক রাঙামাটির স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, সদস্য সচিব বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা। এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথাও জানান তারা। পরে আগুনে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারকে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করে জেলা প্রশাসন। সোমবার সাজেকের একটি কটেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৪টি রিসোর্ট, কটেজ, ২৭টি দোকান, রেস্তোরাঁ ও ৩৫টি বাড়ি আগুনে পুড়ে যায়। ছাত্র সংগঠনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরাসরি যোগ দিচ্ছি আমরা, সেখানে আমরা যাচ্ছি। একটু বড় করি না ভাই, ভাই পিছনে আসেন, সবাই একটু পিছনে আসেন। ঠিক আছে ঠিক আছে। মধুর ক্যান্টিনে কিন্তু আজকে একটি যে নতুন ছাত্র সংগঠন, শিক্ষার্থীদের যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার কথা, তার কিন্তু পূর্ব নির্ধারিত সময় ছিল 3টায় কিন্তু একটি ব্রিফিং হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু নতুন সংগঠনের নাম সহ কমিটি কিন্তু জানানোর কথা ছিল, কিন্তু এর প্রেক্ষিতে কিন্তু উদ্ভূত পরিস্থিতি কিন্তু এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এসে বলছে যে তাদেরকে ছাড়া কোনো ধরনের কমিটি হবে না। এরপর থেকে কিন্তু আমরা ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করলে সেই ব্রিফিং এখনো পাইনি। এখন পর্যন্ত কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু, আমরা যদি সময়টা বলি, 4টার পর থেকে কিন্তু 3টার পর থেকে অপেক্ষা করছিল গণমাধ্যমের কর্মীরা, কিন্তু তারা ব্রিফটি শুরু করতে পারেনি। যারা করার কথা ছিল তারা আসেনি। ফলে 4টার পর 4:30টার দিক থেকে কিন্তু প্রথমে কিন্তু 15-20 জন তারা বিক্ষোভ মিছিল নিয়ে আসেন। তারা স্লোগান দিতে থাকেন। তারা বলেন যে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের ছাড়া কোনো কমিটি হবে না। পরবর্তীতে কিন্তু তারা চলে গেলে আরও বড় মিছিল নিয়ে কিন্তু এখানে আসে। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা হাতাহাতি দেখতে পেয়েছি, আমরা এখানে মারধরও দেখতে পেয়েছি কিন্তু বিভিন্ন গ্রুপের কিন্তু এখানে। তো এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু কোনো কমিটি ঘোষণা করতে পারেনি, আমরা কিন্তু সেটি দেখতে পাইনি এখন পর্যন্ত। তো এখন কিন্তু তারা মধুর ক্যান্টিন ছেড়ে এই মুহূর্তে কিন্তু তারা ছোট ছোট মিছিলে কিন্তু বের হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু মধুর ক্যান্টিনে আসলে তাদের উপস্থিতি নেই বলতে গেলে। তারা কিন্তু বের হয়ে গিয়েছে বিভিন্ন মিছিল নিয়ে। তো সব কিছু মিলে এখন পর্যন্ত যে নতুন কমিটি, নতুন সংগঠন হওয়ার কথা ছিল, তার কিন্তু আমরা আত্মপ্রকাশের ঘোষণা কিন্তু আজকে আমরা পাইনি এখন পর্যন্ত। আমরা ছিলাম আপনাদের সাথে, আপনারা প্রাইভেটের রক্তের সাথে আপনারা বিক্রয় করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট সব আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের বন্ধুদের উপরে আমাদের ভাইদেরকে সে ধাক্কা দিয়ে বের করতেছে। এটা আসলে এখন কি বুঝা যায়? দাবি আনার দর্শক না, ওটা মেরেকে হাত দিছে না, বিক্রয় করা হয়েছে। আমরা ঢাবির সিন্ডিকেটকে ভেঙে দিব এবং গুড়িয়ে দিব। আজকে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। আমরা কে বলেন? আমরা কে? আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমরা কে? আমরা কে? প্রাইভেট। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে
এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনে না আনতো, আপনারা কি মনে করেন এই আন্দোলন সফল হতো? 19 তারিখে তারা যখন ঘরে ফিরে গেল, আমাদের 68 জন রাস্তায় নাম দিয়েছে। তো যেমনটি শুনছিলেন এখানে, তারা কিন্তু বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু আন্দোলনে অংশ নিয়েছেন, তারাও কিন্তু রাজপথে তাদের সঙ্গী ছিল, কিন্তু তারা যেটি বলছে তারা কেন কমিটিতে জায়গা পাচ্ছেন না, এটি নিয়ে কিন্তু মূলত এই যে পরিস্থিতি উদ্ভব হয়েছে তা কিন্তু এর জন্যই কিন্তু। আমি বলতে পারি নতুন আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটি আর এই ছিল আমার কি করলাম, ঘোষণা শুরু করছো, এই জন্য ভেতরে ডাকছো আমাদেরকে আলোচনায় বসার জন্য। এটা আলোচনা কতজনের কমিটি দিচ্ছে জানাচ্ছি মিডিয়া দিয়ে দিচ্ছি। আগে আছে ওদের, আমরা বসে আছি। এই মধুর সামনে এবং তারা সকলেই কিন্তু আসলে আমরা আরেকটু সামনে যাবো। আমাকে জটলা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু এই জায়গায় কিন্তু যে বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা ছিল তাদের সংখ্যা কিন্তু কমেছে। তারা যেটি আগে বলেছিলাম, তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু চলে গেছে। আমরা এখানে একটু জানার চেষ্টা করব তাদের আসলে যে ক্ষোভের কথা তারা বলছেন এখানে। আপনাদের দাবি কয়টা? আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে সবার সাথে বসুক, সবার সাথে বসে আন্দোলনের স্টেক হোল্ডার ছিল জুলাই গণ অভ্যুত্থানে সবার মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করা হোক। তারা তো বলছে যে সবার সাথে বসে একটা নেগোসিয়েশন করা হয়েছে, ওইটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে না, 20টা আসন মানে না। আপনি জুলাই গণ অভ্যুত্থানে দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কতজন শহীদ হয়েছে। যেটি কিন্তু শুনছিলেন, তারা কিন্তু বলছিল বারবারই তাদের ছাড়া যে কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাড়া, তারা কিন্তু সেটি মেনে নেবে না। তারা কিন্তু এই স্লোগানটি দিচ্ছিলেন এতক্ষণ, যার পর থেকে কিন্তু যখন মুখোমুখি হয়ে যায় দুপক্ষ, তখনই কিন্তু আমরা দেখতে পাই সংঘর্ষের ঘটনা। আমরা আপনাদেরকে এখন যদি ক্যাম্পাসের পরিস্থিতি দেখাই, এই মুহূর্তে কিন্তু শুধু মধুর ক্যান্টিন আসলে কিন্তু কলা ভবন কেন্দ্র করে কিন্তু পুরো জায়গাটা কিন্তু উত্তেজনাকর একটি পরিস্থিতি বিরাজ করছে এখানে। তবে এই মুহূর্তে কিন্তু এখন যে হাতাহাতি করার অবস্থা ছিল, যেটি বলেছিলাম আগে, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। এখন কিন্তু সবাই আসলে নিজেদের মধ্যে কথা বলে তারা আসলে চাচ্ছে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যে মারামারি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম,
তা কিন্তু তারা এখন আর চাচ্ছে না। তারা যেটি বলছে যে তারা এখান থেকে কিন্তু সরে যাচ্ছেন তারা সবাই। শান্তিপ্রিয় একটা সংগঠন চাই, দেশ চাই, শান্তিপূর্ণ সংগঠন করার জন্য যদি অশৃঙ্খলা কোনো কিছু হয় সেটা আমরা মানব না। চলে যাই তাহলে শৃঙ্খলা ফিরে আসবে। আস্তে আস্তে চলে যাই। তারা কিন্তু বলছে আসলে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা, যে তারা বলছে ক্যাম্পাসে কিন্তু সমস্যাটি সমাধান করার কথা, শান্তিপূর্ণ অবস্থা। চলে যাই আসে। ধরো ধরো। আপনি কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়? কি হয়েছিল? আপনাকে ধরে নিয়ে আসছে নাকি এখানে? ধরে নিয়ে আসে নাই, আমি মিছিলে যাচ্ছিলাম আমাদের অধিকার আদায়ের জন্য। ওই কাজে যাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়তোবা, আমি শিওর না, আমার উপর আতঙ্কিতভাবে হামলা লাগাই। তারা কয়জন ছিল? অনেকজন, মিছিলের প্রায় সবাই ছিল। 8-10 জন আমাকে অনেকভাবে মারধর করে। এই যে বেরোতে লাগছে আসলে আপাতত, আমি বলতে পারছি না। দর্শক আপনারা শুনছিলেন, সবকিছু মিলে দর্শক আপনারা শুনছিলেন যে এখানে আসলে কিন্তু আহত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তবে এখন পর্যন্ত কিন্তু উত্তেজনকর পরিস্থিতি কিন্তু চলছে সব মিলিয়ে। কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মনির মিয়া হত্যা মামলায় 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় 13 আসামির সবাই এজলাসে উপস্থিত ছিলেন। করিমগঞ্জের ভাটিয়া মিরপাড়া গ্রামে কৃষক মনির মিয়ার সঙ্গে জমি জমা নিয়ে তার চাচাতো ভাইসহ অন্যান্য আত্মীয়দের বিরোধ চলে আসছিল। এর জেরে গত 2020 সালের 10 এপ্রিল আসামিরা মনিরের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় 12 এপ্রিল মনিরের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছোট ভাই 14 জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। কুমিল্লায় বন্ধ রয়েছে মেডিকেল শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম। মেডিকেল কলেজের 1.5 শতাধিক ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। এছাড়া রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহার সহ 5 দফা দাবিতে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে ডক্টর সহ ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম। এছাড়া দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মসূচি পালন করেছেন তারা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ করেছে কক্সবাজার লবণ চাষিরা। সকালে চকরিয়া উপজেলার খুঁটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে বিক্ষোভ করে তারা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানায় মাঠ পর্যায়ে লবণের উৎপাদন ভালো হলেও লবণের ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা। মাঠ পর্যায়ে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা, কিন্তু উৎপাদনে খরচ 300 থেকে 350 টাকা। আর মিল মালিকরা সিন্ডিকেট করে দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করতে পায়তারা করছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।